কলকাতার খাঁচায় হাদির ঘাতক, ইউএপিএ, আইনের ফাঁদ এবং ফয়সালের চরম নাটক। অপরাধ বিজ্ঞানীদের একটি খুব পুরনো কথা আছে, খুনি যত বড়ই মাস্টার মাইন্ড হোক না কেন, সে ঠিক এমন একটি ভুল করে বসবে যা তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে দাঁড় করাবে। গত বছরের 12ই ডিসেম্বর ঢাকার রাজপথে যে নির্মম বুলেট কেড়ে নিয়েছিল ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান হাদির প্রাণ, সেই বুলেটের পেছনের কারিগররা ভেবেছিল তারা হয়তো ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাবে। অন্ধকার সীমান্ত পেরিয়ে তারা আশ্রয় নিয়েছিল প্রতিবেশী দেশ ভারতে। ভেবেছিল আইনের হাত অতদূর হয়তো পৌঁছাবে না। কিন্তু নিয়তির হিসাব বড় নির্মম। হাদি হত্যার মূল অভিযুক্ত সেই মোস্ট ওয়ান্টেড শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন আজ বন্দী কলকাতার জেলের এক অন্ধকার প্রকোষ্ঠে। রোববার তাদের যখন বিধাননগর আদালতে তোলা হলো, তখন সাংবাদিকদের ক্যামেরার সামনে এক অদ্ভুত এবং নির্লজ্জ নাটক মঞ্চস্থ করল এই ফয়সাল। সে দাবি করল এই খুনের বিষয়ে সে নাকি কিছুই জানে না। কিন্তু ভারতীয় আদালত কি এই ছেলে মানুষের যুক্তিতে ভুলবে? একদমই নয়, বরং তাদের বিরুদ্ধে এমন এক ভয়ঙ্কর আইনের খড়গ ঝুলিয়ে দেওয়া হয়েছে যা থেকে বের হওয়া প্রায় অসম্ভব। কি সেই আইন? কেন ভারত সরকার বাংলাদেশের একটি খুনের মামলায় আসামির ওপর তাদের সবচেয়ে কঠোর সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগ করল? আজ আমরা ব্যবচ্ছেদ করব ক্রস বর্ডার ক্রাইম বা আন্তদেশীয় অপরাধের এক চাঞ্চল্যকর আইনি সমীকরণের। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। রোববার 22শে মার্চ কলকাতার বিধাননগর আদালত প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল নিরাপত্তার এক নিশ্ছিদ্র দুর্গে। টানা 14 দিনের পুলিশের ম্যারাথন রিমান্ড শেষে ওসমান হাদি হত্যার মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার ছায়াসঙ্গী আলমগীর হোসেনকে বিচারকদের সামনে হাজির করা হয়। গোয়েন্দারা এই 14 দিনে তাদের কাছ থেকে ঠিক কী তথ্য আদায় করেছেন তা এখনও গোপন রাখা হলেও আদালতের রায় স্পষ্ট করে বলে দিচ্ছে পরিস্থিতি খুনিদের জন্য চরম বিপর্যয়কর। বিচারক তাদের জামিন আবেদন সরাসরি নাকচ করে দিয়ে আগামী 12 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আপাতত জেলের অন্ধকার সেলই তাদের ঠিকানা। আদালত জানিয়েছে এই মামলার পরবর্তী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হবে আগামী 2রা এপ্রিল। তবে আদালত প্রাঙ্গণে সবচেয়ে চাঞ্চল্যকর মুহূর্তটি তৈরি হয় ঠিক তখনই যখন প্রিজন ভ্যানে ওঠার সময় ভারতীয় এবং বাংলাদেশি সাংবাদিকরা ফয়সালের দিকে মাইক বাড়িয়ে দেন। হাদি হত্যার বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে অত্যন্ত ঠান্ডা মাথায় ফয়সাল দাবি করে বসেন, আমি এই খুনের সাথে জড়িত নই, এসবের কিছুই আমি জানি না। আমি ছিলাম, তোমাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আমাকে গুলি করতে দেখা যায়। তুমি চলে আসছো কেন ভারতে? গুলিটা কে করলো ভাই? বিশ্লেষকরা বলছেন এটি একজন পেশাদারী অপরাধীর বাঁচার শেষ এবং সবচেয়ে সস্তা কৌশল। কিন্তু প্রমাণ আর পারিপার্শ্বিক পরিস্থিতি যে সম্পূর্ণ অন্য কথা বলছে। ফয়সাল হয়তো ভেবেছিল সাধারণ অবৈধ অনুপ্রবেশ বা ফরেনার্স অ্যাক্টের মামলা খেয়ে কিছুদিন ভারতের জেলে কাটিয়ে সে আবার জামিনে বেরিয়ে আসবে। কিন্তু এখানেই সবচেয়ে বড় আইনি মাস্টার স্ট্রোকটি খেলেছে ভারতীয় প্রশাসন। শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশ নয়, ফয়সাল এবং আলমগীরের বিরুদ্ধে ভারত সরকার এবার জুড়ে দিয়েছে তাদের দেশের সবচেয়ে কঠোর এবং ভয়ঙ্কর আইন, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট বা সংক্ষেপে ইউএপিএ। এই ইউএপিএ আইনটি আসলে কি?
এটি ভারতের একটি সন্ত্রাস বিরোধী আইন। সাধারণত জঙ্গিবাদ, রাষ্ট্রদ্রোহিতা এবং আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের সাথে যুক্ত থাকলেই কেবল এই ধারায় মামলা দেওয়া হয়। এর অধীনে অভিযুক্তের সর্বোচ্চ সাজা হতে পারে আমৃত্যু যাবজ্জীবন কিংবা সরাসরি মৃত্যুদণ্ড। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের একজন খুনের আসামির ওপর ভারত কেন তাদের অ্যান্টি টেরর বা সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগ করল? আইন বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে গভীর গোয়েন্দা সমীকরণ। ফয়সাল যখন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে, তখন সে সম্ভবত অবৈধ অস্ত্র পাচার, জাল পাসপোর্ট তৈরি অথবা আন্তর্জাতিক কোনো আন্ডারওয়ার্ল্ড সিন্ডিকেটের সহায়তা নিয়েছিল। আর ভারতের মাটিতে বসে এই ধরনের অবৈধ নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়াটা ভারতীয় আইনে সরাসরি টেররিজম বা রাষ্ট্রবিরোধী অপরাধের শামিল। ভারত সরকার অত্যন্ত কৌশলে এই আইনটি প্রয়োগ করে ফয়সালের আইনিভাবে পালিয়ে যাওয়ার সব রাস্তা চিরতরে বন্ধ করে দিয়েছে। ফয়সাল আজ নিজেকে যতই নির্দোষ দাবি করুক না কেন, বাংলাদেশের সাধারণ মানুষ এবং ইনকিলাব মঞ্চের তরুণরা খুব ভালো করেই জানে 12ই ডিসেম্বরের সেই কালরাতে কী ঘটেছিল। ঢাকা ৮ আসনের রাজপথে শরীফ ওসমান হাদির মতো একজন পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মীকে কিভাবে নির্মম বুলেটে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। এখন সবার মনে একটাই প্রশ্ন, ফয়সালকে কি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে? বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি বা বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ঢাকা ইতিমধ্যেই ইন্টারপোল এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ফয়সালকে দেশে ফিরিয়ে আনার জোরদার প্রক্রিয়া শুরু করেছে। তবে যেহেতু ভারতের মাটিতেও ফয়সালের বিরুদ্ধে ইউএপিএ এর মতো মারাত্মক আইনে মামলা হয়েছে, তাই আইনি প্রক্রিয়াটি কিছুটা জটিল হতে পারে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত চাইলে নিজেদের দেশে তার বিচার সম্পন্ন করে তারপর তাকে বাংলাদেশের হাতে তুলে দিতে পারে, অথবা বিশেষ রাষ্ট্রীয় ক্ষমতা বলে সরাসরি ঢাকা পুলিশের কাছে হস্তান্তর করতে পারে। আগামী ২রা এপ্রিল বিধাননগর আদালতের শুনানিতে হয়তো এই প্রত্যর্পণ প্রক্রিয়ার সবচেয়ে বড় জোটটি খুলতে যাচ্ছে। সত্য কখনো চাপা থাকে না, আর রক্তের দাগ কখনো মুছে ফেলা যায় না। ফয়সাল আজ কলকাতার আদালতে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে যে নির্লজ্জ নাটকটি করল, তা আসলে একজন পরাজিত এবং কোণঠাসা অপরাধীর শেষ আর্তনাদ ছাড়া আর কিছুই নয়। ইউএপিএ এর মতো ভয়ঙ্কর আইনের ফাঁদে পড়ে ফয়সাল এবং আলমগীর এখন খুব ভালো করে বুঝতে পারছে যে তাদের খেলা শেষ। শরীফ ওসমান হাদির পরিবার এবং তার অগণিত সহযোদ্ধারা এখন শুধু সেই দিনটির অপেক্ষায় আছেন, যেদিন এই খুনিদের বাংলাদেশের মাটিতে এনে এদেশের আদালতেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আগামী ২রা এপ্রিল কলকাতার আদালতে কি ঘটতে যাচ্ছে? ভারত কি ফয়সালকে বাংলাদেশের হাতে তুলে দেবে? এই ক্রস বর্ডার ক্রাইমের প্রতিটি আইনি আপডেট এবং খবরের পেছনের আসল বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।